নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রবাসে পুজো। প্রবাসে পুজোর এবছরের এই প্রথম পর্বে আমরা শটান চলে এসেছি লন্ডনে, একেবারে লন্ডন শহরের কেন্দ্রে রাসেল স্কোয়ারে। আর এই যে হোটেলটি দেখছেন, হোটেল রাসেল, এটিরই নাম ছিল আগে হোটেল ব্লুমসবেরি। আর 1912 সালে এই হোটেলেই গীতাঞ্জলির পাণ্ডুলিপি নিয়ে এসেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আর গীতাঞ্জলির পাণ্ডুলিপির প্রথম পর্বের যা কিছু অ্যামেন্ডমেন্ট এই হোটেলের ঘরে বসেই করেন রবীন্দ্রনাথ। তারপর রাউডেনস্টাইনকে তিনি লিখছেন যে তিনি ঠিক হোটেলজীবী নন, তিনি আসলে বাসাজীবী, আর সেই জন্য লন্ডনে তার একটা বাসার প্রয়োজন হয়ে পড়েছে। তারপরই হামস্টেডে রবীন্দ্রনাথ তার বাসা খুঁজে নিলেন। কিন্তু প্রথম 2 সপ্তাহের স্মৃতি এখনও এই আজকের নাম হোটেল রাসেল যে হোটেলের, সেখানে ছুঁয়ে রয়েছে। আর ঐতিহ্যের কথা দিয়ে আজকের প্রবাসে পুজো শুরু করলাম, তার কারণ এখন লন্ডনের যে পুজোটি আপনাদের দেখাবো সেটি সত্যি ঐতিহ্যপূর্ণ। তার কারণ 50 বছর, হ্যাঁ শুনতে ভুল করেননি, 50টি বছর পার করে এই লন্ডন শহরের সব থেকে প্রাচীন পুজো আমাদের প্রবাসে পুজোর প্রথম পর্বের প্রথম দিন আপনাদের সামনে তুলে ধরবো। আসুন আমার সামনে। দুর্গাপুজোর মেজাজ কবে আর ভৌগোলিক সীমানা কিংবা কালের গণ্ডি মেনেছে, এ কথা উঠল এই জন্য যে হাতে এসেছে রবীন্দ্রনাথের ইন্দিরা দেবীকে লেখা একটি চিঠি। চিঠির তারিখ 5ই অক্টোবর 1894। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, কাল দুর্গোৎসব, আজ তার সুন্দর সূচনা। ঘরে ঘরে দেশের লোকের মনে যখন একটা আনন্দ প্রবাহিত হচ্ছে, তাদের সঙ্গে আমার ধর্ম সংস্কারের বিচ্ছেদ থাকা সত্ত্বেও সে আনন্দ মনকে স্পর্শ করে। লিখছেন, রাস্তার দুধারে প্রায় বড় বড় বাড়ির দালান মাত্রই প্রতিমা তৈরি হচ্ছে। দেখে আমার মনে হলো যে দেশের ছেলেবুড়ো সকলেই হঠাৎ দিন কয়েকের জন্য ছেলে মানুষ হয়ে উঠে একটা বড় গোছের খেলায় লেগে গেছে। আজও সেই বড় গোছের খেলা হয়, এবং শুধু দেশের ছেলেবুড়ো নয়, বিদেশের ছেলেবুড়োরাও সেই দুর্গোৎসবের আনন্দে সমানভাবে সামিল হন। লন্ডনে এসে এই উপলব্ধি প্রতি বছরের মতো আরেকবার হচ্ছে। তার কারণ এবার লন্ডনের যে পুজোটা আপনাদের দেখাবো সেই পুজো শুরু হয়েছিল 1963 সালে। 1963 সালে প্রথমে সরস্বতী পুজো, তারপর দুর্গা পুজো শুরু হয়। সেই 1963 সালে লন্ডনের কিছু উদ্যোগী বাঙালি তরুণ অমৃতবাজার পত্রিকা তুষারকান্তি ঘোষকে অনুরোধ করেন তিনি যদি একটি দুর্গা প্রতিমা তৈরি করে জাহাজে এই লন্ডনে পাঠিয়ে দেন। সেই প্রতিমা আসে এবং ক্যামডেনের পুজো শুরু হয় 1963 সালে। আর তারপর আরেকটা ইতিহাসের মোড় অপেক্ষা করছিল 2006 সালে, যখন লন্ডন মিউজিয়ামের সঙ্গে কোলাবোরেশন হয় এই পুজোর। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা ধরে পুজোর আগে অর্থাৎ এই বোধনের দিন, ষষ্ঠীর দিন, রীতিমতো শোভাযাত্রা করে লন্ডন মিউজিয়াম থেকে দুর্গা প্রতিমা উঠে আসে ক্যামডেন সেন্টারে। ভাবা যায় লন্ডনের রাস্তায় দুর্গা পুজোর শোভাযাত্রা, একেবারে কলকাতার মেজাজে, তাও অন্য কোনো সংস্থা নয়, ব্রিটিশ মিউজিয়ামের উদ্যোগে। এই অসম্ভবকেও সম্ভব করেছেন এনারা। আসুন। 50 বছর পার করা ক্যামডেনের পুজোতে এই মুহূর্তে আমরা। এবছর পুজোর থিম একেবারে থিমের মেজাজে, কলকাতায় যে থিমের মেজাজে এত অসংখ্য পুজো দেখি আমরা, সেই থিমের মেজাজে পুজো হচ্ছে, এবং এবছরের থিম বাংলার নবজাগরণ। আয়োজক আনন্দগুপ্ত আমার সঙ্গে এই মুহূর্তে। আনন্দদা,
এই যে 50 বছর ধরে বিলেতের মাটিতে একটা দুর্গাপুজো করা, এবং নানা রকম তো নিয়ম নিষেধের নিগড় আছে, এটা তো দেশ নয় যে যেখানে খুশি যেভাবে খুশি পুজো করা যায়, সেইটাকে কিভাবে সম্ভব করলো আপনাদের পুজো? এটার একটা ইতিহাস গড়ে চলেছে সুমন। আমি খুব খুশি যে তুমি আমি একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে এবং একজন আয়োজক হিসেবে তুমি আমাকে জিজ্ঞেস করছো প্রশ্নটা। আমি খুবই খুশি যে আমরা এইভাবে জিনিসটা করতে পারি। পুজোর নির্ঘণ্ট আমাদেরকে মানতে হয়, কিন্তু তুমি আমেরিকার বা অন্য অনেক জায়গায় দেখবে যে উইকেন্ডে পুজো হয়, সেটা আমাদের হয় না। একদম দিনক্ষণ গুণে পুজো হয়, এবং পুজোর নির্ঘণ্টটা আমরা ঠিক পুজোর সময়ের সাথে, মানে ভারতের সময়ের সাথে 4.5 ঘন্টার তফাতে আমরা ঠিক করে নিই। তো সেই পুজোর নিয়ম এবং অন্যান্য যা যা আচরণ আছে তাতে আমাদের কোনো ত্রুটি থাকে না। এবার যেমন আমাদের শুধু সব ফুল দেশ থেকে এলো, আজ সকালে সমস্ত ফুলের কাজ দেশ থেকে, 108টা পদ্ম, তারপরে বেল ফুলের মালা। তো সেটা এই যে দূরত্বটা, মানে একদিকে তুমি বলছো যেরকম নির্ঘণ্ট মেনে পুজো হয়, উইকেন্ডের পুজো অর্থাৎ নিজেদের সুবিধে মতো পুজোকে পাল্টে দেওয়া হয় না, সেরকম যে আনুষাঙ্গিক পুজোর নানা শাস্ত্র অনুযায়ী যে উপকরণ, সেগুলো দেশ থেকে একেবারে হুবহু দেশের পুজোয় যেরকম হয় সেরকম ভাবেই মানা হয় একেবারে। কিন্তু এখানে একটা সময়ের ব্যাপার থাকে যে 1.5 ঘন্টার মধ্যে আমাদের সব আচরণ বা আচার শেষ করতে হবে। কিন্তু সেই জন্যে যেটা পুরুত মশাই এখানে করেন, বা যারা পুজোর আয়োজক, মানে অ্যাকচুয়াল পুজোটা যখন হয়, তারা সবকিছু একটু শর্টন করে দেয়, কিন্তু সেই সময় ইয়েতে। তুমি তো জানো এবার আমাদের বাংলার নবজাগরণ হচ্ছে আমাদের মানে থিম, অর্থাৎ একেবারে দেশের মেজাজে পুজো হচ্ছে। আনন্দদা, এইখানে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ধরনের প্রতিমা তো বিসর্জন দেয়া হয় এরকম আমরা জানি, কিন্তু এখানে তো বিসর্জন দেওয়ার সুবিধে কি আপনারা পান? না, এখানে আমরা চট করে বিসর্জন দেওয়ার সুবিধা এই জন্যে পাই না যে আমাদের শিল্পপতি মিত্তল জি প্রতি বছর চাইলেই উনি আমাদের প্রতিমা দেবেন বা যা যা আনুষঙ্গিক, আমাদের এই জন্য পাই না যে আমরা পারমিশন পাই না। টেমসে অনেক নিয়ম আছে, যেমন টেমসের মাটি, যে মাটি দিয়ে প্রতিমা তৈরি, সেটা বায়োডিগ্রেডেবল হতে হবে, বা তাতে ন্যাচারাল এলিমেন্টসের পেন্ট ইউজ। ওরা একবার আমাদের দিয়েছিল, একবার বিসর্জনের অনুমতি দিয়েছিল, সেটা 2006-এ ব্রিটিশ মিউজিয়ামে যেবার কোলাবোরেশনে হলো। হ্যাঁ, তোমার হয়তো মনে আছে, অনলি টাইম অ্যান্ড জাস্ট ওয়ান্স, 2006-এ ওটা হয়েছিল। কিন্তু আমরা নর্মালি যদি আমাদের বিসর্জন দিতে হয়, এটাকে আমাদের সাগরে নিয়ে যেতে হয়, আর এটার নিয়ারেস্ট সাগর হচ্ছে সাউথ এন্ড অন সি। তো ওখানে গিয়ে আমরা কিন্তু দুটো নৌকোর মধ্যে ঠাকুরকে রেখে তারপর নৌকো দুটোকে সরিয়ে নেওয়া হয়। তো সাগরে সেটা সম্ভব, নদীতে নয়। আমার মনে পড়ে যাচ্ছে এই একই ছবি দর্শকদের প্রতি বছর আমরা দেখাই, এবছরও দেখাবো। আমাদের বাংলাদেশ ইঙ্গবঙ্গ যে বর্ডার, সে সীমান্ত এলাকায় এই ধরনের পুজোর সেই হুবহু ছবি এইখানে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, অনেক ধন্যবাদ আনন্দদা। দর্শকরা বুঝতেই পাচ্ছেন যে গঙ্গা হোক কিংবা টেমস, পুজোর মেজাজটা কিন্তু একেবারে একই রকম। আর এবার যে মূর্তি আমাদের পশ্চিমবঙ্গের কথা মনে করিয়ে দিচ্ছে, বাংলার কথা মনে করিয়ে দিচ্ছে, সেই মূর্তির কোথা থেকে এলো? কলকাতা থেকে এবং কুমারটুলি থেকে। প্রদ্যুৎ পাল, এবিপি আনন্দের দর্শকরা ইতিমধ্যেই দেখেছেন যে সেই মূর্তি তৈরির নানা পর্যায়ে, এবং সেই মূর্তি যখন জাহাজে চেপে এই লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমালো, সেটাও আপনাদের দেখিয়েছি। এবার প্রদ্যুৎ পালের সঙ্গে কথা বলবো এবং দেখাবো কিভাবে তিনি একেবারে গোটা রাত জেগে এই মূর্তিকে এখানে প্রতিষ্ঠা করার মুহূর্তগুলোকে তৈরি করছেন, একেবারে ঘাম ঝরিয়ে এই লন্ডনে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও। আসুন। অক্লান্ত পরিশ্রমে প্রতিমা শেষ মুহূর্তের জন্য সাজাচ্ছেন, তৈরি করে দিচ্ছেন কুমারটুলি প্রখ্যাত শিল্পী প্রদ্যুৎ পাল। আমার মনে পড়ছে 2004 সালে যখন প্রথম ফাইবার গ্লাসের দুর্গা প্রতিমা এই সাগর পাড়ে পাড়ি দিল, তখন এবিপি নিউজের দর্শকদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলাম প্রদ্যুৎ পালের। প্রদ্যুৎবাবু, প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই প্রতিমা কতদিনে কিভাবে এলো? যখন কুমারটুলি ছেড়ে বেরোচ্ছিল সে খবর দর্শকদের আমরা দিয়েছি, সে ছবি দেখিয়েছি। এই আসার প্রক্রিয়া এবং শেষ মুহূর্তে যে টাচেসগুলো আপনি দিচ্ছেন প্রায় রাত জেগে, সেই বিষয়ে আমাদের বলুন।
এই মূর্তিটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, কারণ খুব কম সময়ে পেয়েছি। এত কম সময়ে এর আগে আমি এই মূর্তি তৈরি করিনি, কেন যেহেতু এটা এখানকার 50 বছরের পুজো, দুর্গা পুজো বিদেশের মাটিতে, সেই জন্য আমার কাছে একটা বিশেষ আকর্ষণ ছিল। তারপর ওখানে আমি পুরো কাজ ফিনিশ করতে পারিনি দেখে আমাকে এখানে আনা হয়েছে, এবং কালকে থেকে অক্লান্ত পরিশ্রম করে আমি মূর্তিটা শেষ করার কাজ করে চলেছি। তো কুমারটুলিতে দেশের জন্য বা বাংলার জন্য কলকাতার শহরের মণ্ডপগুলোর জন্য একটা প্রতিমা তৈরি এবং সেটার প্রস্তুতিতে শেষ মুহূর্তের কাজ, আর এখানে লন্ডন শহরের কেন্দ্রে বসে শেষ মুহূর্তের আপনার টাচেস, কত তফাৎ? কোনো তফাৎ আছে কি? হ্যাঁ, এখানে তফাৎ তো আছে। প্রথমে বিদেশ বলতে আমরা বিদেশি লোকেদের বুঝি, কিন্তু বিদেশের মাটিতে বাঙালির পুজো সেটা সব থেকে বেশি আকর্ষণ করে। এটা আমার চাক্ষুষ প্রমাণ ছিল না, এই বছরে আমার এখানে একটা প্রমাণ দেখতে পাবো। আশা করছি যে বিদেশের মাটিতে বাঙালিরা কিরকম ভাবে দুর্গাপুজোটা করে, এবং সেই জন্য আমার তরফ থেকে তাদেরকে চূড়ান্ত কাজ অভিনন্দন জানাচ্ছি তাদেরকে। একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে এই মূর্তি নির্মাণের ক্ষেত্রে, গড়ার ক্ষেত্রে কোনো তফাৎ কি রাখেন? যখন কলকাতা শহরের জন্যই একটা মূর্তি তৈরি করছেন আর বিদেশে এতটা রাস্তা পাড়ি দেবে, তার নির্মাণের যে জিনিসগুলো দিয়ে তৈরি করেন সেখানে, কিংবা ফাইনাল যে আউটপুট, সেখানে কোনো তফাৎ কি রাখেন সচেতনভাবে যে এটা বিদেশে যাবে, একটু অন্যরকম বা একটু নির্মাণ সামগ্রীগুলো পাল্টে দেওয়া কিছু করেছেন? হ্যাঁ, এখানে তো যখন বিদেশের মূর্তি হবে সেটাকে আমার এমনভাবে তৈরি করতে হবে। বিদেশে সাধারণত একটা মূর্তিকে 4-5 বছর ধরে পুজো হয়, বিসর্জনের অত সুযোগ, এখানে বিসর্জনের সুযোগটা নেই। তারপর এখানে বারবার করে ঠাকুর আনাটা তাদের সম্ভব নয়, সেই জন্য আমাকে মূর্তিটা সেরকমভাবেই তৈরি করতে হয় যেটা অন্তত মিনিমাম 5 বছর পুজো করা যাবে। আর তারপর আরেকটা যেটা আমাকে বেশি করে লক্ষ্য রাখতে হয় যে হচ্ছে ওখান থেকে মূর্তিটা প্রায় জাহাজে আনতে গেলে 45 দিন টাইম লাগছে। সেই 45 দিন আসবে, বা প্লেনে আনতে গেলে যে ঝাঁকুনিটা বা যে ইয়েটা হয় সেটা যাতে কোনো রকম অসুবিধা না হয়, ভেঙে যায়, যাতে নষ্ট না হয়ে যায়, সেইরকমভাবে তৈরি করতে লাগে। অনেক ধন্যবাদ প্রদ্যুৎ আপনাকে, অনেক শুভেচ্ছা রইল এই অসাধারণ মূর্তির জন্য। আপনারা দেখলেন লন্ডন শহরের কেন্দ্রে এই দুর্গা প্রতিমা। ইতিমধ্যেই এই দুর্গা প্রতিমা দেখতে, এমনকি প্রস্তুতির শেষ পর্ব দেখতে ভিড় জমছে ক্যামডেনে। আপনাদের জানিয়ে রাখি যে শুধু এইখানে, এই লন্ডন বা ব্রিটেন নয়, ইতিমধ্যেই সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, চীন, নানা পৃথিবীর প্রান্তে পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধিরা, এবং সমস্ত প্রতিমা, সমস্ত জায়গায়, এমনকি প্রত্যন্ত জায়গার বিদেশের দুর্গাপুজো এই প্রবাসী পুজো অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির করব আমরা। আর এখন আপনাদের দেখাবো যে গত কয়েক বছর ধরে কিভাবে পৃথিবীর নানা কোণ থেকে আমরা বিভিন্ন পুজোর খবর আপনাদের সামনে হাজির করেছি প্রথম এবং একমাত্র এবিপি আনন্দে। শরতের রং কি? শরৎ বলে আকাশ দেখতে, আকাশের নীল শরতের গায়ে। কলকাতার কেমব্রিজের আকাশের কি একই রং? ডালাসে রাস্তার ধারে গাছের খোঁপায় কি এখন শিউলি? জুরিখের নির্জন দুপুরে কি নেশা ধরাচ্ছে ছাতিমের গন্ধ? সিডনিতে কি কাশফুল দল বেঁধে গায়ে গা লাগিয়ে গল্প করে? সিঙ্গাপুরে কি এখন কেনাকাটার ধুম? শরৎ যেখানে যে গন্ধ নিয়ে আসুক না কেন, শরৎ বিশ্বজুড়ে উৎসব নিয়ে আসে। শরৎ দেশে বিদেশে আনন্দের অঞ্জলি দেয়। প্রতিবারের মতো এবারও প্রবাসের পুজোয় হাজির এবিপি আনন্দ। লন্ডন। গঙ্গাপাড়ের কুমোরটুলি থেকে ঠাকুর পাড়ি দেয় টেমস। লন্ডনে বেজে ওঠে ঢাক। ঢাকের ডাকে শুরু হয়ে যায় আনন্দ উৎসব। লন্ডনের ক্যামডেন সেন্টারে পুজো হচ্ছে অনেক দিন ধরে। জাঁকজমকের কোনো খামতি নেই। সবাই মিলে একসঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া, অঞ্জলি, বিজয়া দশমী। টেমসের বুকে শারদীয়া উৎসবের ঢেউ তোলে। স্লাউ। ইংল্যান্ডে যেখানে বাঙালি, যেখানে ভারতীয়, সেখানেই শারদোৎসব। স্লাউয়ের রয়্যাল বার্কশায়ার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো এবার 5 পা। কেমব্রিজের কানে এখন পিঙ্ক ফ্লয়েডের সুর নয়, ঢাকের বাদ্যি।
বিশ্ববিদ্যালয় শহরে শারদোৎসবের আনন্দ। গ্লাসগো 2014 সালে গ্লাসগোতে কমনওয়েলথ গেমস, তার আগে বছর শেষে স্কটল্যান্ডের সব থেকে বড় শহরে এখন পুজোর গন্ধ। ওয়াশিংটন, ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বিবাদের জেরে মার্কিন কংগ্রেসে বাজেট পাস হয়নি, তালা পড়েছে প্রশাসনে। হোয়াইট হাউসের আকাশে চিন্তার মেঘ, কিন্তু এ কটা দিন সব ভুলে ওয়াশিংটন এখন শারদোৎসবে মাতোয়ারা। ডালাস, বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ডালাস ফোর্ট ওর্থের পুজোর এবার 30-এ পা। ডালাসের বুকে ঐতিহ্য মেনে বারোয়ারি পুজো। অরল্যান্ডো, ফ্লোরিডার অরল্যান্ডো, সেখানেও এখন শারদোৎসবের মেজাজ। সান ফ্রান্সিসকো, পাশেই প্রশান্ত মহাসাগর, 3 দিকে জল। সান ফ্রান্সিসকোর গ্রীষ্ম অনেক জায়গায় শীতকে হার মানায়, কিন্তু দুর্গাপুজোর উৎসাহ আয়োজনে কোনো খামতি নেই। জুরিখ, রজার ফেডারারের দেশেও দশভূজা নিয়ে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। দেশের সব থেকে বড় শহর জুরিখের সুইস পুজোর এবার 9 করে 10-এ পা। সিডনি, হুগলি ব্রিজ, হাওড়া ব্রিজের মতোই সিডনির হারবার ব্রিজেও এখন পুজোর ছন্দ। শরতের সিডনিতে শারদোৎসবের সুর। সিঙ্গাপুর, এই কটা দিন সমস্ত কাজকর্ম ব্যস্ততাকে দূরে সরিয়ে পুজোয় মেতে ওঠে সিঙ্গাপুরও। ঢাকের বাদ্যি, অঞ্জলি, খাওয়া দাওয়া, আড্ডা, চুটি আনন্দ। এবিপি আনন্দ। লন্ডনের পর এবার আপনাদের নিয়ে যাব সিঙ্গাপুরে। বোধন থেকে অধিবাস, সিঙ্গাপুরের পুজো দেখে মনে হয় যেন এক টুকরো কলকাতা উঠে এসেছে সিঙ্গাপুরের মাটিতে। সেখানকার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোর এক ঝলক আপনাদের জন্য। প্রতীক্ষা শেষ, দেবী এলেন দুয়ারে। অঝোর বৃষ্টি উপেক্ষা করে উৎসবের আনন্দে মাতোয়ারা সিঙ্গাপুর। ষষ্ঠীর সন্ধ্যায় হলো বোধন থেকে অধিবাস, সবকিছুই আচার মেনে। ছবি দেখে বোঝার উপায় নেই সিঙ্গাপুর নাকি কলকাতা। পুজোর উদ্যোক্তা সিঙ্গাপুর বেঙ্গলি অ্যাসোসিয়েশন। কটা দিন একসঙ্গে নির্ভেজাল আড্ডা, আনন্দ, ভুরিভোজ, মেজাজে রেওয়াজে ঠিক যেন এক টুকরো কলকাতা। মৌমিতা তরফদারের রিপোর্ট, এবিপি আনন্দ, সিঙ্গাপুর। আজকের প্রবাসী পুজো এ পর্যন্তই, কিন্তু শুধু এই লন্ডন কিংবা গ্রেট ব্রিটেন নয়, আমরা পৌঁছে যাব স্কটল্যান্ড, আমরা পৌঁছে যাব সুইজারল্যান্ড এবং অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সর্বত্র থাকবে আমাদের প্রতিনিধিরা। আর সেখান থেকে পুজোর সমস্ত খুঁটিনাটি, সব খবর, সব ছবি সবার আগে একমাত্র এবিপি আনন্দে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।